নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প জ্যোতিষী মহাশয়। কলিকাতা দর্জিপাড়ার কোনো ক্ষুদ্র দ্বিতল বাটির একটি কক্ষে সন্ধ্যার প্রাক্কালে শ্রীযুক্ত কমলাকান্ত জ্যোতির্বিদ্যা মহার্ণব মহাশয় বসিয়া ধূমপান করিতেছিলেন। গৃহিণী ও কন্যারা নিম্নতলে গৃহকার্যে ব্যস্ত, ছেলেরা ফুটবলের ম্যাচ দেখিতে গিয়াছে। জ্যোতিষী মহাশয় একাকী বসিয়া ধূমপান করিতেছেন আর আকাশ পাতাল চিন্তা করিতেছেন। আজ প্রায় 20 বৎসর কাল এই কলিকাতা শহরে তিনি জ্যোতিষ প্র্যাকটিস করিতেছেন, কিন্তু এমন দুর্বৎসর কখনো হয় নাই। খবরের কাগজে তাহার বিজ্ঞাপন ছাপা হইতেছে, সে সকল বিজ্ঞাপনের বিলের তাগাদায় তিনি অস্থির। কিন্তু কি আশ্চর্য, একটি কোষ্ঠী প্রস্তুতের অর্ডারও আসিতেছে না। গরদ পড়িয়া কপালে চন্দনের রক্তফোঁটা কাটিয়া তিনি তাহার দ্বারলগ্ন সাইনবোর্ডের ঘোষণা অনুসারে প্রতিদিন প্রাতে 7টা হইতে বেলা 10টা পর্যন্ত বৈঠকখানায় বসিয়া হত্যা দিতেছেন, কিন্তু একটি লোকও হাত গনাইতে আসিতেছে না। বাড়ির ভাড়া, ভৃত্যের বেতন, বিজ্ঞাপনের বিলের অনেক টাকা বাকি পড়িয়া গিয়াছে। প্রতিদিনকার বাজার খরচ চলাই কঠিন। এখন কি উপায় করিলে কিছু টাকা আসে, এই চিন্তাতে তিনি মুহ্যমান ছিলেন। এমন সময় নিম্ন হইতে শব্দ উত্থিত হইল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? শ্রবণ মাত্র হুঁকাটি দেওয়ালের কোণে ঠেস দিয়া রাখিয়া জ্যোতিষী মহাশয় উঠিয়া দাঁড়াইলেন। সন্তর্পণে রাস্তার ধারের বারান্দায় গিয়া চিক ফাঁক করিয়া লোকটিকে দেখিলেন। বুঝিলেন বাড়িওয়ালার লোক নহে, বিজ্ঞাপনের বিল আদায়কারী দারবানও নহে, মক্কেল হইলেও হইতে পারে। তখন নির্ভয় হাঁকিলেন, কে ও? নিম্ন হইতে স্বর উত্থিত হইল, জ্যোতিষী মহাশয় বাড়ি আছেন কি? তার কাছে একটু দরকারে এসেছি। আচ্ছা দাঁড়ান, বলিয়া জ্যোতিষী মহাশয় চট করিয়া তাহার মিলের ধুতি ছাড়িয়া গরদ পরিলেন, চটি জুতা ছাড়িয়া খড়ম পায়ে দিলেন। আশান্বিত হৃদয় খটখট করিতে করিতে সিঁড়ি নামিয়া গিয়া সদর দরজা খুলিয়া তিনি প্রশ্নপূর্ণ দৃষ্টিতে আগন্তুকের পানে চাহিলেন। লোকটির বয়স আন্দাজ 45 বৎসর। পরিধানে ধুতির ওপর আধময়লা চাপকান, তাহার ওপর পাকানো চাদর বিন্যস্ত, অফিসের বেশ। তিনি বলিলেন, একটু দরকারে এসেছিলাম। আসুন, বলিয়া জ্যোতিষী মহাশয় তাহাকে বৈঠকখানায় আনিলেন। অয়েল ক্লথ মোড়া একটি টেবিলের 3 দিকে 3খানি চেয়ার এবং একদিকে 1খানি বেঞ্চি। জ্যোতিষী মহাশয় 1খানি চেয়ারে বসিয়া অপর 1খানিতে আগন্তুককে বসাইলেন। আগন্তুক আসন গ্রহণ করিয়া যেন বড় ক্লান্ত স্বরে বলিলেন, জ্যোতিষী মশাই শারীরিক কুশল তো? জ্যোতিষী তীক্ষ্ণ দৃষ্টিতে আগন্তুকের পানে চাহিলেন। যাহারা গনাইতে আসে তাহারা কেহ তো কই এরূপভাবে কথাবার্তা আরম্ভ করে না। যাহা হোক, তিনি শিরশ্চালনা ও একটা অস্ফুট ধ্বনির দ্বারা নিজ কুশল জ্ঞাপন করিলেন। লোকটি অর্ধমিনিটকাল নীরব থাকিয়া দ্বিতীয় প্রশ্ন করিলেন, তারপর কাজকর্ম চলছে কেমন? এই প্রশ্নে জ্যোতিষী মহাশয়ের মনে একটু রাগ হইল। কেন রে বাপু, তোর সে খোঁজে দরকার কি? গনাইতে আসিয়া থাকিস, তাই বল, টাকা বাহির কর। কিন্তু এই বিরক্তি ভাব মনেই গোপন করিয়া তিনি উত্তর করিলেন, চলছে মন্দ নয়। আপনার নামটি কি? আগন্তুক বলিলেন, আমার নামটা আচ্ছা সেটা পরে জানাবো না হয়, এখন যে কাজের জন্য এসেছি সেইটে প্রথমে নিবেদন করি, বলিয়া চুপ করিলেন। নিজ নাম বলিতে লোকটির এই অনিচ্ছা দেখিয়া জ্যোতিষী যেন একটু সন্দেহযুক্ত হইলেন। মুখে বলিলেন, সেই ভালো।
বাবুটি তখন ধীরে ধীরে বলিতে লাগিলেন, আপনি বললেন আপনার কাজকর্ম মন্দ চলছে না, তাহলেই বোঝা যাচ্ছে যতটা ভালো চলা উচিত তা চলছে না, কেমন কিনা? লোকটা যে গনাইতে আসে নাই ইহা জ্যোতিষী মহাশয় এবার নিঃসংশয় বুঝিতে পারিলেন। বুঝিয়া বড় রাগ হইল। তিনি আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না, বলিয়া ফেলিলেন, আহ, ওসব ভূমিকা যেতে দিন না মশাই। কি জন্যে আপনি এসেছেন সেইটা খোলসা করে বলুন। সন্ধে হয়ে এলো, আমার পুজো আহ্নিকের সময় বয়ে যাচ্ছে। বাবুটি এই মৃদু ভৎসনাটুকু মোটেই গায়ে মাখিলেন না। পূর্ববৎ ধীর শান্ত স্বরে বলিতে লাগিলেন, দেখুন, যে ব্যবসায়ী বলুন, আজকাল যেরকম দিন সময় পড়েছে, বিনা বিজ্ঞাপনে। জ্যোতিষী মহাশয় বাধা দিয়া বলিলেন, আপনি কি কোনো খবরের কাগজের বিজ্ঞাপন ক্যানভাসার? তাহলে বৃথা আপনার সময় নষ্ট করবেন না। আমি দুখানা কাগজে বিজ্ঞাপন দিয়ে থাকি, আর নতুন কোনো কাগজে। বলিয়া তিনি দাঁড়াইয়া উঠিলেন। লোকটি শান্তভাবে বলিলেন, আহা, চটছেন কেন? আমি বিজ্ঞাপন ক্যানভাসার নই, বসুন বসুন। জ্যোতিষী মহাশয় বসিয়া বলিলেন, তবে আপনি কি ডিটেকটিভ? আজ্ঞে না, তাও নই। আমার 14 পুরুষ কখনো পুলিশের ছায়া মারায়নি। আমি বলছিলাম কি, আপনার নামে আমি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিতে চাই। আপনার 1 পয়সাও লাগবে না, খরচ আমার। এতক্ষণে জ্যোতিষী মহাশয়ের সন্দেহ হইল লোকটা বোধহয় পাগল। যাহা হোক, বিনামূল্যে বিজ্ঞাপনের কথা শুনিয়া তাহার একটু কৌতূহল হইল। আবার তিনি বসিয়া আগন্তুকের পানে চাহিয়া রহিলেন। বাবুটি বলিলেন, আপনি বোধহয় ভাবছেন কোথাকার কে তার ঠিক নেই, নিজের খরচে বিজ্ঞাপন দিয়ে আমার উপকার করতে আসে কেন? বিজ্ঞাপনটির দ্বারায় পরোক্ষভাবে আপনার কিছু উপকার হবে বটে, কিন্তু আসলে সেটি আমারই একটা অভিপ্রায় সিদ্ধির জন্যে। অত কথায় কাজ কি, বিজ্ঞাপনটি পড়েই দেখুন না। বলিয়া ভদ্রলোক পকেট হইতে একখানা হস্তলিপি কাগজ বাহির করিয়া জ্যোতিষী মহাশয়ের সম্মুখে স্থাপন করিলেন। জ্যোতিষী মহাশয় টেবিলের দেরাজ টানিয়া তাহার চশমাটি বাহির করিয়া চোখে দিলেন। তাহার পর বিজ্ঞাপনটি পাঠ করিলেন। ফলিত জ্যোতিষ। আমি বহুকালাবধি প্রাচ্য পাশ্চাত্য ফলিত জ্যোতিষ সামুদ্রিক শাস্ত্রের সম্যক আলোচনায় ব্যাপৃত থাকিয়া উভয় প্রণালীর সমন্বয় সাধনে যত্নবান আছি। আমার রিসার্চের সুবিধার জন্য জাতি ও বয়স নির্বিশেষে কয়েকজন পোস্থিউমাস চাইল্ড তাহাদের শারীর স্থান ও হস্তরেখা পরীক্ষার নিমিত্ত আবশ্যক। আজন্ম পিতৃহীন যে সকল যুবকের চক্ষে এই বিজ্ঞাপনটি পড়িবে, আমার সানুনয় অনুরোধ, দেশীয় তত্ত্ববিদ্যার উন্নতিকল্পে তাহারা যেন অবিলম্বে পত্র দ্বারা নিজ নিজ জন্ম তারিখ সমন্বিত পারিবারিক ইতিহাসটুকু সংক্ষেপে আমায় লিখিয়া পাঠান। আমি অবসরক্রমে একে একে তাহাদের আলয়ে উপস্থিত হইয়া স্বকার্য সাধন করিব। ইতি শ্রী কমলাকান্ত, জ্যোতিষবিদ্যা মহার্ণব, 8 নম্বর বেনিদত্তের লেন, দর্জিপাড়া, কলিকাতা। বিজ্ঞাপনটি পড়িয়া জ্যোতিষী মহাশয় সন্দিগ্ধভাবে আগন্তুকের পানে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, ব্যাপারখানা কি বলুন দেখি, আপনার উদ্দেশ্যটা কি? বাবুটি বলিলেন, উদ্দেশ্যটা বুঝতে পারলেন না? কোনো কারণে একটি লোকের আমি সন্ধান করছি। সে লোকটি আজন্ম পিতৃহীন, কিন্তু কোথায় যে সে আছে তাও জানি নে, তার নাম কি তাও জানি নে। তবে পারিবারিক ইতিহাসটুকু পেলেই আমি বুঝতে পারব ঠিক সেই লোক কিনা। জ্যোতিষী বলিলেন, কেন, তাকে খুঁজছেন কেন? সে কথাটি এখন প্রকাশ করা ঠিক হবে না। যদি সে লোককে পাওয়া যায় তাহলে আপনি তখন সব জানতেই পারবেন। এখন আপনি অনুগ্রহ করে অনুমতি দিলেই এই বিজ্ঞাপনটি আমি কয়েকখানি কাগজে ছাপতে দিই। আপনার এতে কিছুই লোকসান নেই, বরং দেশ বিদেশে নামটা আরো জাহির হয়ে যাবে। বিশেষ
যারা কোনো রকম রিসার্চে প্রবৃত্ত, আজকাল লোকে তাদের খুব সম্মানের চোখে দেখে। এতে পরোক্ষভাবে আপনার কাজকর্মের সুবিধাই হবে। বলুন, আপনার অনুমতি আছে তো? জ্যোতিষী বলিলেন, আচ্ছা, তা যেন হলো। সেই লোকটিকেই যখন আপনার দরকার, তখন তার পারিবারিক ইতিহাসটুকু দিয়ে নিজের নামেই বিজ্ঞাপন ছাপাচ্ছেন না কেন? বাবুটি বলিলেন, কেন জানেন? সে লোক যদি এখন বেঁচে না থাকে, অন্য কেউ যদি জাল সেজে এসে তার নাম নিয়ে ঠকাতে চেষ্টা করে, এই জন্যে আর কি। বলুন, আপনার অনুমতি আছে তো? জ্যোতিষী ক্ষণকাল কি ভাবিলেন, শেষে বলিলেন, অনুমতি দিতে পারি, কিন্তু বিজ্ঞাপনে আমি আরো 3-4 লাইন যোগ করে দিতে চাই। কি যোগ করবেন বলুন? জ্যোতিষী মহাশয় তখন কলম লইয়া বিজ্ঞাপনের শেষ ভাগে যোগ করিয়া দিলেন, নির্ভুল ও অকাট্য কোষ্ঠী প্রস্তুত করিবার পারিশ্রমিক 10 হইতে 50 মাত্র। প্রতিদিন প্রাতে 7টা হইতে 10ম ঘটিকা পর্যন্ত সমাগত নরনারীগণের হস্তরেখা বিচারে ফলাফল বর্ণনা করিয়া থাকি, পারিশ্রমিক 2 টাকা মাত্র। বাবুটি দেখিলেন ইহা যোগ করিতে হইলে 3-4 লাইনের মূল্য বাড়িয়া যায়। তথাপি তিনি স্বীকৃত হইলেন। বলিলেন, আচ্ছা, তা বেশ। এই বিজ্ঞাপনের উত্তরে চিঠিপত্র যা আসবে তা সব রেখে দেবেন, আমি মাঝে মাঝে এসে সেগুলি দেখে যাব। বলিয়া তিনি উঠিলেন। জ্যোতিষী মহাশয় বলিলেন, আপনার নাম ঠিকানা রেখে যান, সেগুলো চাকর দিয়ে আপনাকে পাঠিয়ে দেব। এখন আবার কষ্ট করে রোজ রোজ আপনি আসবেন? বাবুটি বলিলেন, না না, কষ্ট কিছুই নয়, চাকর দিয়ে পাঠাতে হবে না, আমি নিজেই মাঝে মাঝে এখানে এসে দেখে যাব। আজ হলো গিয়ে বুধবার, তো বিজ্ঞাপন বেরুতে তার জবাব আসতে অন্তত 3-4 দিন লাগবে। রবিবারে এই সময় আবার আমি আসব। আচ্ছা, এখন উঠি তবে, প্রণাম। বলিয়া বাবুটি প্রস্থান করিলেন। জ্যোতিষী মহাশয় ভাবিতে লাগিলেন, কে লোকটা? নাম ধাম কিছুই বললে না, যাবার সময় প্রণাম বলে গেল, তাহলে ব্রাহ্মণ নয়। কোনো মন্দ উদ্দেশ্য আছে কিনা তাই বা কে জানে। সন্ধ্যা হইল দেখিয়া সদর বন্ধ করিয়া জ্যোতিষী মহাশয় খটখট করিতে করিতে উপরে উঠিয়া গেলেন। রবিবার দিন যথাসময়ে বাবুটি আসিয়া দর্শন দিলেন। এখনো পর্যন্ত কোনো চিঠি আসে নাই জানিয়া ক্ষুণ্ণ মনে তিনি প্রস্থান করিতেছিলেন। জ্যোতিষী আগ্রহ করিয়া তাহাকে বসাইয়া কথাবার্তা আরম্ভ করিলেন। কথার কৌশলে তাহার পরিচয় এবং বিজ্ঞাপন দিয়া লোক খোঁজার উদ্দেশ্য জানিতে চেষ্টা করিলেন, কিন্তু তাহাতে কোনো ফল হইল না। বাবুটি জ্যোতিষী মহাশয়ের মনের ভাব বুঝিয়া হাত দুটি জোর করিয়া কহিলেন, আমার পরিচয় দিলাম না বলে, সব কথা খুলে বললাম না বলে আপনি আমার অপরাধ নেবেন না। কোনো বিশেষ প্রতিবন্ধকতা আছে বলেই এসব কথা এখন প্রকাশ করতে পারছি নে। যদি সে লোককে আমি খুঁজে পাই, তাহলে আমার যথাসাধ্য প্রণামী আপনাকে দিয়ে আপনাকে খুশি করবার চেষ্টা করব। না না, তার জন্যে আর কি, তার জন্যে আর কি, ওটা একটা কথার কথা জিজ্ঞাসা করছিলাম বই তো নয়, সে যাক। বলিয়া জ্যোতিষী মহাশয় অন্য প্রসঙ্গ উত্থাপন করিলেন। জিনিসপত্রের মহার্ঘতা, রাজপথে গুন্ডার উপদ্রব, স্বদেশ হিতৈষীগণের ভণ্ডামি প্রভৃতি বিবিধ বিষয়ে দুইজনের আলোচনা চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে জানালার বাহিরে পেন ছুট চুলে টেরি কাটা, চক্ষু বসা, খালি গা এক যুবক দেখা দিল। জ্যোতিষী মহাশয় ইশারায় তাহাকে কি জানাইতেই সে তখনই সে স্থান পরিত্যাগ করিল। আগন্তুক সেদিকে পশ্চাৎ ফিরিয়া বসিয়াছিলেন, তিনি যুবককে দেখিতে পান নাই, বা তাহার প্রতি জ্যোতিষী মহাশয়ের ইঙ্গিতও লক্ষ্য করেন নাই। অবশেষে সন্ধ্যা হয় দেখিয়া বাবুটি উঠিলেন। বলিলেন, আচ্ছা, তাহলে পরশু বিকেলে আর একবার খবর নিয়ে যাব। এখন আসি তাহলে, প্রণাম। জয়স্তু বলিয়া জ্যোতিষী মহাশয় তাহার সঙ্গে সঙ্গে সদর দরজায় বাহির হইয়া দাঁড়াইলেন। পূর্বোক্ত টেরি কাটা চক্ষু বসা যুবক
রাস্তার অপর পারে পানের দোকানের নিকট দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল। জ্যোতিষী মহাশয়ের সহিত চোখাচোখি হইতেই সে একটু হাসিল। বাবুটি অল্প দূর অগ্রসর হইলে জ্যোতিষী মহাশয় একটা ইঙ্গিত করিলেন। সেই যুবক তৎক্ষণাৎ বাবুটির পিছু লইল। জ্যোতিষী মহাশয় দরজা বন্ধ করিয়া উপরে গেলেন। প্রায় 1 ঘণ্টা পরে সেই যুবক ফিরিয়া আসিয়া জ্যোতিষী মহাশয়ের সদর দরজায় কড়া নাড়িল। জ্যোতিষী মহাশয় লণ্ঠন হস্তে নামিয়া দরজা খুলিয়া দিয়া যুবককে ভিতরে ডাকিলেন। সে ভিতরে আসিলে দরজাটি ভেজাইয়া দিয়া নিম্ন স্বরে জিজ্ঞাসা করিলেন, কি রে ক্যাবলা, কিছু সন্ধান পেলি? যুবকের নাম কেবলরাম। সে দন্ত বিস্তার করিয়া হাসিয়া বলিল, আজ্ঞে, সব সন্ধানই নিয়ে এলাম। আপনার শ্রীচরণ আশীর্বাদে এই কেবলরামের অসাধ্য কি কিছু আছে? কি সন্ধান পেলি বল দেখি। কেবলরাম মাথাটি একধারে নত করিয়া বলিল, আজ্ঞে, টাকা দুটো। জ্যোতিষী একটু বিরক্তির সহিত বলিলেন, আগে টাকা নিয়ে তবে কথা বলবি? পাড়ার ছেলে তোরা, আমাকে এত অবিশ্বাস? কেবল বলিল, অবিশ্বাসের কথা কে বলছে? তবে আজ টাকা দুটোর বিশেষ প্রিয়জন ঠাকুর মশাই। আগে রাত 9টা অবধি খোলা থাকতো, আজকাল আবার শালারা 8টা বাজলেই দোকান বন্ধ করে দেয়। তখন পানওয়ালার দোকান থেকে ডবল দাম দিয়ে জল মিশানো কিনতে হয়। 7টা বেজে গিয়েছে কিনা তাই বলছি। কেবলরামের এই স্পষ্ট ও নির্ভীক উক্তি শ্রবণ করিয়া একটু হাসিয়া তাহাকে অপেক্ষা করিতে বলিয়া জ্যোতিষী মহাশয় উপরে চলিয়া গেলেন। ফিরিয়া আসিয়া কেবলরামের হস্তে 2টি টাকা দিয়া বলিলেন, এই ঘরটার মধ্যে আয় বলিয়া তাহাকে বৈঠকখানায় ডাকিলেন। কেবলরাম টাকা 2টি ট্যাঁকে গুজিতে গুজিতে বৈঠকখানা ঘরে প্রবেশ করিল। জ্যোতিষী মহাশয় লণ্ঠনটি টেবিলের ওপর রাখিয়া চেয়ারে বসিয়া বলিলেন, কি কি জেনে এলি বল দেখি, খুব আস্তে আস্তে কথা কোষ। কেবল তাহার অতি নিকটে গিয়া দাঁড়াইয়া ফিসফিস করিয়া বলিল, তার নাম হরিহর মিত্তির, টন্নি বাড়িতে চাকরি করে, 100 টাকা মাইনে পায়, শ্যামবাজারে 32 নম্বর কালু ঘোষের লেনে থাকে। নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি। যা যা জানতে চেয়েছিলেন দেখুন, সব জেনে এসেছি। জ্যোতিষী বলিলেন, ঠিক খবর পেয়েছিস তো? ভুল টুল হয়নি? কেবল বলিল, হ্যাঁ কে না, ভুল হবার জো কি? সেই পাড়ার 3-4 জন লোককে জিজ্ঞাসা করে জেনে এসেছি। হঠাৎ কক্ষস্থিত ঘড়ির দিকে নজর পড়ায় বলিল, 7:30 যে, এখন আসি তবে ঠাকুর মশাই, পেন নাম। বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইয়া আবার ফিরিয়া নিকটে আসিয়া চুপি চুপি বলিল, একটা কথা জিজ্ঞেস করি, তাকে প্রেহার ট্রেহার দিতে হবে কি? তা যদি দরকার হয় তো বলবেন, কিন্তু সে 10 টাকার কমে হবে না, আরো 2-1 জন সঙ্গে নিতে হবে কিনা? জ্যোতিষী বলিলেন, না, সেসব এখন কিছু দরকার নেই। আচ্ছা, যদি দরকার হয় তো পরে জানাবেন, আমরা আপনার হুকুমের চাকর। চললুম তবে, পেন নাম। বলিয়া কেবলরাম দ্রুতপদে প্রস্থান করিল। পরদিন অপরাহ্নকালে জ্যোতিষী মহাশয়ের গৃহিণী চৈতন্য লাইব্রেরির একখানা উপন্যাস হস্তে প্রবেশ করিয়া স্বামীকে নিভৃতে পাইয়া বলিলেন, হ্যাঁ গা, কাল থেকে দেখছি সর্বদাই তুমি অন্যমনস্ক হয়ে যাও, মনে মনে কি যেন ভাবছ, কি হয়েছে গা? জ্যোতিষী মহাশয় প্রথমে তাহার চিন্তার বিষয় স্ত্রীকে বলিতে ইতস্তত করিয়াছিলেন, কিন্তু পীড়াপিড়িতে বাধ্য হইয়া অবশেষে ব্যাপারটা জানাইতে হইল। শুনিয়া গৃহিণী কিছুক্ষণ মৌন রহিলেন। শেষে উপন্যাসখানি কুলুঙ্গিতে তুলিয়া রাখিয়া তিনি স্বামীর নিকটে আসিয়া বসিয়া বলিলেন, দেখো, আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। কি বলো দেখি? লোকটি তো অ্যাটর্নি আপিসের বড়বাবু। বড়বাবু কিনা তা জানি নে, 100 টাকা মাইনে পায় তা শুনেছি। আচ্ছা ধরো যদি এই রকম হয়। জ্যোতিষী মহাশয় সোৎ সুখে তাহার স্ত্রীর মুখপানে চাহিয়া রহিলেন। স্ত্রী কহিলেন,
মনে করো একজন লোক তার স্ত্রীর গর্ভাবস্থায় স্ত্রীকে বাড়িতে রেখে অর্থোপার্জনের জন্য কোনো একটা দূর দেশে চলে গেল। সেখানে গিয়ে কোনো অভাবনীয় উপায়ে তার বিপুল অর্থ লাভ হলো। সেই অর্থ নিয়ে সে বাড়ি ফিরছে, পথে তার আসন্নকাল উপস্থিত। সে হিসেব করে দেখলে তার সন্তান তখনও জন্মায়নি। কোনো সাধু বা সচ্চরিত্র বন্ধু লোকের কাছে টাকাগুলো সে গচ্ছিত রেখে বললে, আমি তো মরছি, আমার যে সন্তান সে এখনো তার মাতৃগর্ভে আছে, সে যেন আমার এই টাকাগুলি পায়, তুমি তার ব্যবস্থা করো। এই রকম অনুরোধ করে টাকা গচ্ছিত রেখে লোকটি মরে গেল। সেই সাধু বা বন্ধু লোক কার্যগতিকে অনেকদিন বাংলাদেশে আসতে পারেননি, এখন এসেছেন। অ্যাটর্নি বাবুর সাহায্যে সেই ছেলেকে আবিষ্কার করতে চেষ্টা করছেন। তাকে পেলে টাকাগুলি তাকে দিয়ে তিনি আবার স্বদেশে ফিরে যাবেন। জ্যোতিষী মহাশয় অবাক হইয়া কিয়ৎক্ষণ স্ত্রীর মুখপানে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, গিন্নি, কি বুদ্ধি তোমার! অন্ধকারে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু তবু বোধ হচ্ছে ঠিক জায়গাটিতে না হোক তার অনেকটা কাছাকাছি তুমি পৌঁছেছ। কিন্তু একটা কথা থেকে যাচ্ছে যে। কি কথা? তা হলো সে বন্ধু বা সাধু লোক ছেলের বাপের নাম কি, তার বাড়ি কোথায়, এসবই তো জানতো। সেই প্রথম গিয়ে খোঁজ নিত, অ্যাটর্নির শরণাপন্ন হবে কেন? হরিহর তো বললে সে কোথায় আছে তাও তারা জানে না। গৃহিণী বলিলেন, এত বছরের পরে সেই বাবুটির নাম, তার গ্রামটির নাম বন্ধু লোক যদি ভুলে গিয়ে থাকেন, সম্ভবত সে বন্ধুটি নিজে বাঙালি নন। সুতরাং বাঙালির নাম, বাংলা গ্রামের নাম মনে রাখা তার পক্ষে কঠিন নয় কি? তা বটে, বলিয়া জ্যোতিষী মহাশয় অবনত মুখে চিন্তা করিতে লাগিলেন। অল্পক্ষণ পরে গৃহিণী বলিলেন, কিংবা, বলিয়া তিনি চুপ করিলেন। জ্যোতিষী জিজ্ঞাসা করিলেন, কিংবা কি? কিংবা ধরো বাংলাদেশের কোনো রাজা বা জমিদার লোক অবিবাহিত ছদ্মবেশে দেশ ভ্রমণে বেরিয়েছেন। কোনো দূর জেলার পল্লীগ্রামে গিয়ে স্বজাতিয়া একটি সুন্দরী মেয়ে দেখে তাকে বিবাহ করে কিছুদিন সেইখানেই বাস করছিলেন। ক্রমে জানতে পারলেন তাঁর স্ত্রী সন্তান সম্ভাবনা হয়েছে। তখন তিনি মনে ভাবলেন, দেশে ফিরে যাই, আত্মীয় স্বজনকে এ বিবাহের কথা জানাই, তারপর ফিরে এসে স্ত্রীকে বাড়ি নিয়ে যাব। কিন্তু পথে কিংবা বাড়ি পৌঁছেই তার মৃত্যু হলো। এদিকে তার স্ত্রীও জানে না যে তার স্বামী কে, কোথাকার রাজা বা জমিদার। সুতরাং স্বামী ফিরে না আসতে সেইখানে পড়ে পড়েই সে হা হুতাশ করতে থাকলো। এদিকে বহুকাল পরে সেই রাজা বা জমিদারের ভাই কিংবা ভাইপো, দাদা কিংবা খুড়ো বাক্স থেকে পুরনো কাগজপত্র বের করে পড়তে পড়তে আসল ব্যাপারটা জানতে পেরেছে। তখন সে শিউরে উঠেছে, কার বিষয়ে এতদিন আমি ভোগ করছি? সেই গর্ভে দাদার যদি ছেলে হয়ে থাকে তাহলে সেই তো এই সম্পত্তির মালিক। অথচ সে কাগজপত্র থেকে দাদার শ্বশুর বাড়ির ঠিকানা সে আবিষ্কার করতে পারেনি। তাই কলকাতায় এসে অ্যাটর্নি শরণাপন্ন হয়েছে। আর অ্যাটর্নি ওই বিজ্ঞাপনের কৌশল খাটিয়ে তার হেডবাবুকে তোমার কাছে পাঠিয়েছিল। শুনিয়া জ্যোতিষী মহাশয় প্রশংসমান নেত্রে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিলেন, দেখো, প্রথমে তুমি যেটা বলেছিলে তার চেয়ে এইটাই বেশি সম্ভব বলে আমার মনে হচ্ছে। কি বুদ্ধি তোমার! এ যেন একেবারে আদ্যন্ত উপন্যাসের মতো শোনাচ্ছে। আচ্ছা, এত উপন্যাস তো তুমি পড়লে, একখানা লেখো না কেন? গৃহিণী মনে মনে খুশি হইয়া মুখে বলিলেন, যাও যাও, আর ঠাট্টা করতে হবে না। আচ্ছা, তুমিও একটা কিছু ভাবছিলে তো, তুমি কি ভাবছিলে শুনি? জ্যোতিষী মহাশয় বলিলেন, আমি অ্যাটর্নির কথা শুনে পর্যন্ত একটা উইল টুইলের ব্যাপারের মধ্যে কিছু আছে তাই ভাবছিলাম। গৃহিণী বলিলেন, একটা উইল টুইল ঘটিতই হোক আর যাই হোক, একটা সম্পত্তির ব্যাপার এর ভিতর আছেই আছে। নইলে দেখছো না
পাছে সে লোক মরে গিয়ে থাকে আর কেউ জাল সেজে এসে দাঁড়ায়, সে বিষয়ে এত সাবধান হওয়ার দরকার কি? নিশ্চয়ই 10-20 লাখ টাকা এর ভিতরে আছে। জ্যোতিষী বলিলেন, আমারও তাই মনে হয়। সন্ধ্যা সমাগত দেখিয়া গৃহিণী গৃহকার্যের জন্য এবং জ্যোতিষী মহাশয়ের সন্ধ্যা বন্দনার জন্য প্রস্তুত হইয়া উঠিয়া গেলেন। মঙ্গলবার হরিহরবাবু আসিয়া দেখিলেন একখানি মাত্র পত্র আসিয়াছে। তিনি সেখানি পাঠ করিয়া তাহা ছিঁড়িয়া ফেলিলেন। জ্যোতিষী মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হলো, এ নয়? না। বিজ্ঞাপনটি চালাচ্ছেন তো? কোন দেশে সে আছে তা তো ঠিক নেই। কিছুদিন ধরে বিজ্ঞাপন চললে ক্রমে তার চোখে পড়বেই পড়বে। বিজ্ঞাপনটি আরো কিছুদিন চলুক। হ্যাঁ, তা তো চালাতেই হবে। পরশু আবার আসব বলিয়া তিনি প্রস্থান করিলেন। জ্যোতিষী মহাশয় যে বিজ্ঞাপনটি চালাইবার জন্য উৎসুক হইয়াছেন, তাহার কারণ আজন্ম পিতৃহীনের পত্র যত আসুক আর নাই আসুক, এই বিজ্ঞাপনগুলির ফলে গোষ্ঠী প্রস্তুতের অর্ডার কিছু কিছু আসিতে আরম্ভ হইয়াছে। আজকাল তিনি উদয়াস্ত পরিশ্রমে সেগুলি প্রস্তুত করিয়া একে একে ভিপি করিতেছেন। বৃহস্পতিবার ডাকে আর একজন আজন্ম পিতৃহীনের পত্র আসিল। পূর্বপত্রখানি হরিহরবাবু ছিঁড়িয়া ফেলাতে জ্যোতিষী মহাশয় এই পত্র গোপনে নকল করিয়া লইয়া মূল পত্র হরিহরবাবুর জন্য রাখিয়া দিলেন। সন্ধ্যাবেলা আসিয়া সে পত্রখানি পাঠ করিয়া হরিহরবাবু অত্যন্ত খুশি হইয়া উঠিলেন। বলিলেন, ঠাকুর, আপনার আশীর্বাদে ঠিক লোকটি পেয়েছি এবার। এতদিনে আমার চেষ্টা সফল হল বলিয়া ভদ্রলোক জ্যোতিষী মহাশয়ের টেবিলের উপর 5 টাকার একখানি নোট প্রণামী স্বরূপ অর্পণ করিয়া হাসি মুখে প্রস্থান করিলেন। জ্যোতিষী মহাশয় দেরাজের গুপ্ত স্থান হইতে নকলটি বাহির করিয়া একবার তাহা পাঠ করিলেন। তারপর সেখানি হাতে লইয়া উপরে গিয়া ডাকিলেন, ওগো, একটা কথা শুনে যাও। গৃহিণী আসিয়া দাঁড়াইতেই চুপি চুপি বলিলেন, হরিহর যাকে খুঁজছিল তার চিঠি এতদিনে এসেছে, এই দেখো বলিয়া নকলখানি তাহার হস্তে দিলেন। পত্রখানি এই, বেঙ্গল মেস, মোরাদপুর, বাঁকিপুর। মহাশয়, বিশ্বদূত সংবাদপত্রে আপনার প্রদত্ত বিজ্ঞাপনটি পাঠ করিলাম। তদুত্তরে লিখিতেছি, আমি আজন্ম পিতৃহীন। আমার পিতা বরদাচরণ ঘোষ মহাশয় সিমলা শৈলে বড় লাট সাহেবের দপ্তরে চাকরি করিতেন। আমার মাতা ঠাকুরানী নদিয়া জেলায় মুকুন্দপুর গ্রামে আমার মাতুলালয়ে ছিলেন। আমি ভূমিষ্ঠ হইবার 2 মাস পূর্বে সিমলা শৈলে জ্বর ও নিউমোনিয়া রোগে আমার পিতৃদেবের দেহান্ত হয়। আমার জন্ম তারিখ জানি না, সন 1300 সাল বৈশাখ মাস, এইটুকু মাত্র জানি। 10 বৎসর বয়ক্রমকালে আমি মাতৃহীন হই। পরে আমার মাতুল মহাশয় ও মাতুলানী ঠাকুরানীও স্বর্গারোহণ করেন। 15 বৎসর বয়সে আমি প্রাতঃস্মরণীয়া মহারানী স্বর্ণময়ীর আশ্রয় লাভ করিয়া বহরমপুর কলেজে পড়িয়া তথা হইতে বিএ পাশ করিয়া এখন বাঁকিপুরে 50 টাকা বেতনের শিক্ষকতা করিতেছি ও সঙ্গে সঙ্গে আইন পড়িতেছি। আমার আত্মবিবরণ সংক্ষেপে আপনাকে জানাইলাম। ইতি বিনীত শ্রী সুধীর কুমার ঘোষ। পত্রখানি গৃহিণী নিবিষ্ট চিত্তে পাঠ করিয়া স্বামীকে বলিলেন, উফ, দেখো একবার কাণ্ড! 50 টাকা মাইনের মাস্টারি করছে, কোথাও কিছু নেই, হঠাৎ একটা মস্ত বড় লোক হয়ে যাবে, একেই বলে অদৃষ্ট। জ্যোতিষী বলিলেন, কিন্তু আমরা যে দুটো অনুমান করেছিলাম, কই তার কোনোটার সঙ্গে তো মিলছে না। গৃহিণী বলিলেন, তা কি করে জানলে মিলছে না? অবশ্যই ঠিক ব্যাপারটা কি হয়েছে তা আমরা জানি নে। ধরো ওই সিমলা পাহাড়ে বেড়াতে গিয়ে তার বাপ যদি মস্ত একখানা হিরেই কুড়িয়ে পেয়ে থাকে, যার দাম 20 লাখ, সে হিরে হয়তো কারু কাছে গচ্ছিত আছে, সে এখন উত্তরাধিকারীকে খুঁজছে। কিংবা মরবার আগে ওর বাপ হয়তো কোনো রাজা মহারাজার বিশেষ কোনো উপকার করেছিল,
সেই রাজা সেই উপকারের পুরস্কার স্বরূপ কোনো জায়গির টাইগির দেবার জন্য ছেলেকে এখন খুঁজছে। ঠিক কি তা তো আমরা জানিনি। জ্যোতিষী মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন, একটা বিশেষ রকম প্রাপ্তিযোগ তার আছে বলে আমারও বিশ্বাস হচ্ছে। তাহলে এখন কি করা যায় বলো দেখি? যা পরামর্শ ছিল তাই করো। আজই রওনা হয়ে তুমি বাঁকিপুরে যাও, তার সঙ্গে দেখা করে যেরকম বলেছিলে সেই রকম একখানা দলিল তার কাছে লিখিয়ে কালই রেজিস্ট্রারি করে নাও। তারপর যা থাকে অদৃষ্টে। কিরকম দলিল লেখাবে আর একবার বলো দেখি। জ্যোতিষী বলিলেন, লেখাবো আপনার প্রদত্ত বিজ্ঞাপন মূলে এবং আপনার উপদেশে চালিত হইয়া আমি যাহা কিছু ধন সম্পত্তি লাভ করিতে পারিব তাহার অর্ধাংশ আপনার পারিশ্রমিক ও পরামর্শের মূল্যস্বরূপ বিনা ওজরে আপনাকে দিতে আমি বাধ্য রহিলাম। উকিলে সব ঠিক করে লিখে দেবে এখন। স্বামী স্ত্রীতে আরো কিছুক্ষণ গোপন পরামর্শ চলিল। রাত্রি 9:30টায় পাঞ্জাব মেলে দুর্গা নাম স্মরণ করিয়া জ্যোতিষী মহাশয় বাঁকিপুর যাত্রা করিলেন। পরদিন প্রাতে একটি ক্যাম্বিসের ব্যাগ হাতে করিয়া জ্যোতিষী মহাশয় পদব্রজে বাঁকিপুর শহরের মধ্যে প্রবেশ করিলেন। মোরাদপুরে গিয়া বেঙ্গলি মেস অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু প্রথমে পথচারী কেহই তাহার সন্ধান বলিতে পারিল না। অবশেষে একজন বাঙালিবাবু বলিলেন, ও বুঝেছি, কাউ লজ, আসুন দেখিয়ে দিচ্ছি। নির্দিষ্ট স্থানে নীত হইয়া জ্যোতিষী মহাশয় দেখিলেন মেস বাড়িটির সম্মুখে খানিকটা খোলা জায়গায় বিস্তর গরু বাঁধা রহিয়াছে। পথপ্রদর্শক বাবুটি বলিলেন, ওইটি বেঙ্গলি মেস, তবে এই গরুগুলো সামনে থাকার জন্যে লোকে এটাকে কাউ লজ বলে। যান, ওই দরজা দেখা যাচ্ছে বলিয়া বাবুটি প্রস্থান করিলেন। জ্যোতিষী মহাশয় সাবধানে গরুর ভিড় ঠেলিয়া সদর দরজায় দাঁড়াইয়া দেখিলেন নিম্নতলের বারান্দায় 2-3 জন বাবু চলাফেরা করিতেছেন। তখন তিনি ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, মশাই, সুধীর বাবু এখানে আছেন কি? বাবুরা বলিলেন, ছাদে ওই তেতলার ঘরে আছেন, ওই সিঁড়ি দিয়ে উঠে যান। জ্যোতিষী মহাশয় তেতলায় উঠিয়া দেখিলেন তথায় একখানি মাত্র ঘর, বাকি সমস্ত ছাদ। সুধীর তখন নিদ্রাভঙ্গে শয্যা ত্যাগ করিয়া মুখ হাত ধুইতে যাইবার আয়োজন স্বরূপ নিজ তক্তাপোষে বসিয়া সিগারেট সেবন করিতেছিল। বাবাজি, তুমি সুধীর কুমার বলিয়া ব্রাহ্মণ পণ্ডিত বেশি প্রবীণ ভদ্রলোকটিকে প্রবেশ করিতে দেখিয়া সুধীর সিগারেটটি লুকাইয়া ফেলিয়া তক্তপোষ হইতে নামিয়া জিজ্ঞাসা করিল, আপনার কোথা থেকে আসা হচ্ছে? প্রশ্নের উত্তর দিয়া জ্যোতিষী মহাশয় বলিলেন, বাবাজি, তুমি মুখ হাত ধুয়ে এসো, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। এ ঘরে কি তুমি একাই থাকো? বলিয়া কক্ষটির অপর দিকে চাহিয়া দেখিলেন আর একখানি তক্তাপোষে কম্বলে ঢাকা বিছানা গোটানো রহিয়াছে। সুধীর বলিল, আপাতত একলা বটে, আর একজন থাকেন, তিনি সম্প্রতি বাড়ি গেছেন। তোমার স্কুল কখন? 10:30 থেকে। ল কলেজ? বেলা 4টে থেকে 5টা। বলিয়া সুধীর সবিস্ময়ে আগন্তুকের পানে চাহিয়া রহিল। ভাবিতে লাগিল, লোকটিই বা কে? আমার সকল খবর জানিলই বা কোথা হইতে? বিবাহের ঘটক নাকি? জিজ্ঞাসা করিল, মশায়ের নামটি কি? জ্যোতিষী মহাশয় বলিলেন, বাপু, তুমি মুখ হাত ধুয়ে এসো, পরে সে সমস্তই জানতে পারবে। আচ্ছা, আপনি বসুন তাহলে, বলিয়া সুধীর বাহির হইয়া গেল। জ্যোতিষী মহাশয় তখন সেই তক্তাপোষের ওপর জাঁকিয়া বসিলেন। কিছুক্ষণ পরে সুধীর ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি মুখ হাত ধোবেন? না, আমি সেসব স্টেশন থেকেই সেরে এসেছি। আপনার স্নানাহার? সেটা এইখানেই করতে পারলে ভালো হয়। সেসব হবে এখন, বসো দেখি, সব কথা তোমায় বলি। সুধীর উপবেশন করিল। জ্যোতিষী মহাশয় তাহার ব্যাগ খুলিয়া একখানি খবরের কাগজ বাহির করিয়া পূর্বোক্ত বিজ্ঞাপনটি দেখাইয়া বলিলেন,
আমি কাগজে কাগজে এই বিজ্ঞাপন দিয়েছিলাম, আর তুমি তাই পড়ে আমায় যে পত্রখানি লিখেছিলে এই তার নকল। বলিয়া নকলখানিও সুধীরের হস্তে দিলেন। দেখিয়া সুধীর বলিল, ও বুঝেছি, আপনি হস্তরেখা টেকা দেখতে এসেছেন। জ্যোতিষী বলিলেন, হ্যাঁ, তোমার হাত দেখি, দাও। সুধীর হাত বাড়াইয়া দিল। জ্যোতিষী মহাশয় ব্যাগ হইতে চশমা বাহির করিয়া চক্ষুতে দিয়া কিছুক্ষণ ধরিয়া বিশেষ মনোযোগের ভান করিয়া সুধীরের করাঙ্ক পরীক্ষা করিলেন। শেষে বলিলেন, যা গণনা করেছিলাম ভুল হয়নি, ঠিকই সমস্ত মিলে যাচ্ছে। সুধীর সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, কি মিলে যাচ্ছে? প্রাচ্য আর পাশ্চাত্য? জ্যোতিষী হাসিয়া বলিলেন, না হে না, সেসব কিছু নয়। ও প্রাচ্য আর পাশ্চাত্যের রিসার্চ ফিসার্চ নয়, বিজ্ঞাপনের ও সমস্তই বাজে কথা। আসল কথা তোমায় বলি, শোনো। আমি গণনায় জানতে পেরেছিলাম যে সম্প্রতি কোনো আজন্ম পিতৃহীন যুবকের একটা বিশেষ রকম প্রাপ্তিযোগ আছে, কিছু ধনরত্ন সে পাবে। সে যুবকটি যে কে তাই আবিষ্কার করবার জন্য আমি ওই বিজ্ঞাপনটি ছাপিয়েছিলাম। তোমার জন্ম সন ও মাস তোমার চিঠিতে পেয়ে বুঝলাম যে সে ভাগ্যবান যুবা তুমি। তোমার কর রেখাতেও সেই কথা মিলে যাচ্ছে। যুবক বলিল, তা কবে আমার সে প্রাপ্তিযোগ ঘটবে? কি পাব? জ্যোতিষী বলিলেন, ঠিক কবে তা বলতে পারি নে বাবাজি, তবে অধিক বিলম্ব নেই। আর কত তাও শাস্ত্রে লেখে না, 10 টাকাও হতে পারে, 10 লাখও হতে পারে। তবে ধনরত্ন প্রাপ্তিযোগটা ধ্রুব। কিন্তু তার জন্য একটা বিশেষ কষ্টসাধ্য দৈব কর্ম করা আবশ্যক, এবং সে দৈব কর্মটি আমি ছাড়া অপর কারুর দ্বারা হবে না। কথাটা শুনিয়া সুধীর কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া বসিয়া রহিল। শেষে তাহার মুখে ব্যঙ্গপূর্ণ একটা হাসি ফুটিয়া উঠিল। জ্যোতিষী মহাশয় তাহা লক্ষ্য করিয়া বলিলেন, বাবাজি, ভাবছ বামনা এই বলে ভুজং দিয়ে দৈবকর্ম করার নাম করে কিছু টাকা ফাঁকি দিয়ে নেবার মতলবে এসেছে। তা নয় বাবাজি, কি মতলবে আমি এসেছি তা বলি, শোনো। আমি কলির ব্রাহ্মণ, লোভটা পুরোমাত্রাতেই আমার আছে। তুমি আমার সহায়তায় যা কিছু ধনরত্ন লাভ করবে তার অর্ধেক আমায় দেবে। এই অঙ্গীকার করে যদি তুমি রীতিমতো দলিল লিখে রেজিস্ট্রারি করে দাও, তবেই আমি সেই দৈবকর্মটি করব, নচেত নয়। এই জন্যই গাড়ি ভাড়া খরচ করে এত দূর এসেছি। ব্যাস, সমস্ত খোলাখুলি তোমায় বললাম। সুধীর অবাক হইয়া জ্যোতিষীর মুখ পানে চাহিয়া রহিল। জ্যোতিষী বলিলেন, ভেবে দেখো কথাটা। এই যে দলিলের কথা বললাম, এর সমস্ত খরচ, স্ট্যাম্পের মূল্য, রেজিস্ট্রারি খরচা, উকিলের ফি সমস্ত আমি বহন করব। তোমার 1 পয়সা লাগবে না। যদি আমার গণনায় কিছু সত্য না থাকে, দৈবকর্মের কিছু শক্তি না থাকে, তোমার তাতে সিকি পয়সারও লোকসান নেই। যদি থাকে, আমার পারিশ্রমিক স্বরূপ বলো, গুণের মূল্য স্বরূপ বলো, যা পাবে তার অর্ধেক আমায় দেবে। যদি 10 টাকা পাও, 5 টাকা আমায় দিও। যদি 10 লাখ পাও, 5 লাখ দিও। সুধীর বলিল, 5 লাখ? জ্যোতিষী হাসিয়া বলিলেন, কি ছেলে মানুষ তুমি! যখন আমার বিনা সাহায্যে তুমি মোটেই কিছু পাচ্ছ না, তখন তুমি অর্ধেক হোক সিকি হোক, যা পাবে তাই তো তোমার লাভ। কথাটা ভেবে দেখো। সুধীর কথাটা ভাবিয়া দেখিয়া জ্যোতিষী মহাশয়ের যুক্তির সারবত্তা স্বীকার করিতে বাধ্য হইল। শেষে বলিল, আচ্ছা, টাকা যা পাবো তার অর্ধেক না হয় আপনাকে দিলাম। আপনি বলেছেন ধনরত্ন, যদি একটি রত্ন পাই, তার অর্ধেক আপনাকে ভেঙে কি করে দেব? তার উচিত মূল্যের অর্ধেক আমায় দেবে। সেসব কথা দলিলে স্পষ্ট করেই লেখা থাকবে। সুধীর জিজ্ঞাসা করিল, লেখাপড়া কোথায় হবে? জ্যোতিষী উত্তর করিলেন, সে কোনো একজন ভালো উকিলের বাড়িতে।
বড় রাস্তায় একজন বাঙালি উকিলের সাইনবোর্ড দেখে এলাম। উনি কেমন? সুধীর বলিল, কেশববাবু ভালো উকিল। তবে বাবাজি, যদি রাজি থাকো এখনই ওঠো, চলো কেশববাবুর বাড়ি যাই, আর বিলম্ব নয়। রাজি না থাকো আমি বিদায় হই, বলিয়া জ্যোতিষী মহাশয় ব্যাগ হস্তে উঠিয়া দাঁড়াইলেন। সুধীরও উঠিয়া দাঁড়াইয়া বলিল, চলুন, আমি রাজি। এই সময় ভৃত্য সুধীরের চায়ের পেয়ালা হস্তে প্রবেশ করিল। সুধীর মুখ পুড়াইয়া সেই গরম চা এক নিঃশ্বাসে পান করিয়া লইয়া জ্যোতিষী মহাশয়ের সহিত উকিল বাড়ি গেল। সেই দিন অপরাহ্নের ট্রেনে রেজিস্ট্রারি দলিলখানা ব্যাগে ভরিয়া জ্যোতিষী মহাশয় কলিকাতা রওয়ানা হইলেন। যাইবার সময় সুধীরকে নিজ যজ্ঞোপবীত স্পর্শ করাইয়া শপথ করাইয়া লইলেন যে প্রাপ্তি যোগটি সফল হইবা মাত্র সে স্বতঃপ্রণোদিত হইয়া জ্যোতিষী মহাশয়কে সে সংবাদ প্রদান করিবে। কলিকাতায় ফিরিয়া জ্যোতিষী মহাশয় গৃহিণীকে সকল সংবাদ জানাইলেন এবং আশান্বিত হৃদয়ে উভয় দিন যাপন করিতে লাগিলেন। সপ্তাহ কাটিল, পক্ষকাল কাটিল, কিন্তু সুধীরের নিকট হইতে কোনো প্রকারের সংবাদ নাই। এদিকে অ্যাটর্নিরা তাহাকে লইয়া কি করিল না করিল তাহা জানিবারও কোনো উপায় নাই। তখন নিতান্ত উদ্বিগ্ন হইয়া জ্যোতিষী মহাশয় পুনরায় বাঁকিপুর যাত্রা করিলেন। বেঙ্গলি মেসে গিয়া শুনিলেন সপ্তাহখানেক হইল স্কুলের চাকরিতে ইস্তফা দিয়া সুধীর চলিয়া গিয়াছে। কোথায় যাইতেছে তাহা কাহাকেও কিছু বলিয়া যায় নাই। কলিকাতায় ফিরিয়া আসিয়া কর্তা গৃহিণীতে আলোচনা করিয়া স্থির করিলেন যে রাজা জায়গির দিবে সেই রাজার নিকটেই সুধীর বোধহয় গমন করিয়াছে। গৃহিণী বলিলেন, শেষে কি ফাঁকি দেবে আমাদের? জ্যোতিষী বিমর্ষভাবে বলিলেন, পইতে ছুঁইয়ে শপথ করিয়ে নিয়েছি, ফাঁকি দেন নরকে পচে মরবেন। গৃহিণী বলিলেন, তাতে তো আমাদের ভারী লাভ। আচ্ছা, এই দুবার বাঁকিপুরে যাতায়াতে দলিল টলিলে কত খরচা হলো? জ্যোতিষী বলিলেন, সেই হিসেবই সেদিন দেখছিলাম, 40 টাকা খরচ হয়েছে। গৃহিণী বলিলেন, ওই 40 টাকাই জলে গেল। আরও 1 সপ্তাহ কাটিল। সেদিনও অপরাহ্নে জ্যোতিষী মহাশয় দ্বিতলের সেই কক্ষটিতে বসিয়া আপন মনে ধূমপান করিতেছিলেন। এমন সময় নিম্ন হইতে শব্দ উঠিল, জ্যোতিষী মশাই, জ্যোতিষী মশাই। বারান্দায় গিয়া চিকফাক করিয়া জ্যোতিষী মহাশয় দেখিলেন সুধীর, কিন্তু সে নিজস্ব মোটর গাড়িতে বা ল্যান্ডো হাঁকাইয়া আসে নাই, সাধারণ গৃহস্থের সাজে পদব্রজে আসিয়াছে। দেখিয়া জ্যোতিষী মহাশয়ের বুকটা দমিয়া গেল। জ্যোতিষী মহাশয় ভগ্ন মনে নামিয়া গেলেন। দ্বার খুলিয়া বলিলেন, এই যে সুধীর বাবাজি, এতদিনে মনে পড়ল? এসো এসো, ভেতরে এসো, বলিয়া তাহাকে বৈঠকখানায় আনিলেন। সুধীর তাহার পদধূলি লইয়া বলিল, আপনার কৃপায় ধনরত্ন আমি লাভ করেছি। আমার শর্ত অনুসারে তার অর্ধভাগ আপনাকে আমি দেব বলে ডাকতে এসেছি। যুবকের অঙ্গে লক্ষপতির পোশাক না থাকিলেও তাহার মুখে আনন্দের উচ্ছ্বাস দেখিয়া জ্যোতিষী মহাশয়ের একটু ভরসা হইল। ভাবিলেন, লাখ লিখ না হোক, তবু বোধহয় বেশ ভালো রকমই কিছু প্রাপ্তিযোগ ঘটিয়াছে। নিজে বসিয়া সুধীরকে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, কি রকমটা হলো সব বলো দেখি বাবাজি। সুধীর হাসিতে হাসিতে বলিল, আগে আগে কিছু বলবো না, আমার সঙ্গে আসুন, একেবারে দেখাবো। আপনাকে নিতে এসেছি, চলুন। জ্যোতিষী জিজ্ঞাসা করিলেন, কত দূর? কাছে, শ্যামবাজার। আচ্ছা, বসো বাবা, আমি কাপড় বদলে আসি, বলিয়া জ্যোতিষী মহাশয় উপরে চলিয়া গেলেন। কি ধনরত্ন সুধীর লাভ করিয়াছে, যাহার অর্ধেক তিনি এখনই পাইবেন, তাহা জানিবার জন্য ব্রাহ্মণ এতই উৎকণ্ঠিত হইয়াছিলেন যে স্ত্রীকে সংবাদটা জানাইয়া আসিবারও অবসর হইল না। যুবকের সহিত শ্যামবাজারে আসিয়া তিনি দেখিলেন যে ইহা তো সেই হরিহর মিত্রেরই ঠিকানা, 32 নম্বর কালু ঘোষের লেন।
সুধীর বৈঠকখানায় লইয়া গিয়া তাহাকে বসাইল। সেখানে তখন আর কেহই ছিল না। তাহাকে বসাইয়া পার্শ্বদ্বারের পর্দা সরাইয়া সুধীর বাড়ির ভিতর চলিয়া গেল। ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, জ্যোতিষী মশায়, আপনার কৃপায় আমি নগদ 101টি টাকা পেয়েছি, এই নিন আপনার ভাগ। বলিয়া 10 টাকার 5খানি নোট এবং একটি রূপার আধুলি সে জ্যোতিষী মহাশয়ের পায়ের কাছে রাখিয়া বলিল, নগদ এই, আর পেয়েছি একটি রত্ন। ওগো এসো। বলিতেই পর্দা সরাইয়া 14-15 বৎসরের একটি সুন্দরী মেয়ে একখানি আসমানি রঙের শাড়ি পরিয়া সভয় পদক্ষেপে অবনত বদনে প্রবেশ করিল। সুধীর হাত ধরিয়া তাহাকে কাছে টানিয়া আনিয়া বলিল, হার এই স্ত্রীরত্ন। বলিয়া যুগলে জ্যোতিষী মহাশয়কে প্রণাম করিল। তাহার পর হাসিতে হাসিতে বলিল, রত্ন অবিভাজ্য, মূল্যের অর্ধাংশ আপনার প্রাপ্য হলেও কোনো উপায় নেই, কারণ আমার এই রত্নটি অমূল্য। বলিয়া সুধীর হাসিতে লাগিল। জ্যোতিষী মহাশয় মুহূর্ত মধ্যে ব্যাপারটা অনুমান করিয়া লইলেন। সুধীরের দেওয়া 5খানি নোট হইতে 1খানি তুলিয়া লইয়া মেয়েটির হাতে দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, তা বেশ হয়েছে, বেশ হয়েছে, বেঁচে থাকো মা, সুখে থাকো। মেয়েটি কার হে সুধীর? বধূকে প্রস্থান করিতে ইঙ্গিত করিয়া সুধীর তক্তপোষের ওপর বসিয়া বলিল, এটি হরিহর বাবুরই মেয়ে। হয়েছে কি জানেন, আমার বাবা আর হরিহর বাবু এরা বাল্য বন্ধু ছিলেন, একসঙ্গে পড়তেন। তারা পঠোদ্দশাতেই আমোদ করে পরস্পরে বেহাই সম্বন্ধ পাতিয়েছিলেন। আমি যখন মাতৃগর্ভে, তখনও বাবা সিমলা থেকে হরিহর বাবুকে চিঠি লিখেছিলেন, আমার যদি ছেলে হয় তবে সে তোমার জামাই হয়েই রইল। তারপর বাবা তো মারা গেলেন। হরিহরবাবু প্রথম প্রথম আমার মার খোঁজখবর নিয়েছিলেন, তারপর আর সেসব হয়নি। ক্রমে তাঁর ছেলে মেয়ে হতে লাগলো। 100 টাকা মাইনের চাকরি, কলিকাতা শহরের খরচ, বুঝতেই তো পারছেন। তার উপর এর পূর্বে 2টি মেয়ের বিয়ে দিয়েছেন, এইটি তৃতীয় এবং শেষ মেয়েও। মেয়েটি বড় হলো, মনের মতো পাত্রের দর ওঠে 5,000 10,000, অথচ এদিকে একটি পয়সা সঞ্চয় নেই। তখন সেই বাল্য ও যৌবনের কথা তার মনে পড়ল। আমি যদি বেঁচে থাকি, কোথায় আছি তা জানেন না, তাও বটে, আর লেখাপড়া শিখে ভদ্রভাবে আছি না চোরগুন্ডা হয়েছি তাও জানেন না। তাই ওই কৌশল করে আপনার নামে বিজ্ঞাপন ছাপিয়েছিলেন। আপনি বাঁকিপুর থেকে চলে আসবার পরের রবিবারে হরিহরবাবু আমার বাসায় গিয়ে উপস্থিত। সব কথা আমায় ভেঙে বললেন, বাবার চিঠিপত্র আমায় দেখালেন। পিতৃ আজ্ঞা আমি পালন করতে প্রস্তুত আছি জেনে বললেন, বাবাজি, তবে এখানকার চাকরি ছেড়ে দিয়ে চলো, সেখানে ল কলেজে ভর্তি হবে, এবং আমি যে অ্যাটর্নি বাবুদের বাড়ি চাকরি করি সেখানে তোমায় আর্টিকেল করিয়ে দেব। আমার বাবুদের বলে রেখেছি, সেই আপিসে তুমি কাজকর্মও করবে, পকেট খরচ স্বরূপ গোটা 50 টাকা বাবুরা তোমায় দেবেন স্বীকার করেছেন। এই কথা শুনে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম। এই 1 সপ্তাহ হলো বিবাহ হয়েছে। শুনিয়া জ্যোতিষী মহাশয় মৌখিক সন্তোষ প্রকাশ করিতে লাগিলেন। সন্ধ্যা সমাগত দেখিয়া তিনি উঠিলেন। নোটগুলা ও আধুলিটা সেইখানেই পড়িয়া রহিল। বলিলেন, বাবাজি, টাকাগুলো তুলে রাখো। সুধীর বলিল, সে কি জ্যোতিষী মশাই, টাকা রেখে যাচ্ছেন কেন? আপনার ভাগের টাকা বলে রহস্য করেছি বই তো নয়। ওই টাকা দিয়ে আমরা দুজনে আপনাকে প্রণাম করেছি, নিন নিন। বলিয়া সুধীর নোটগুলি জ্যোতিষী মহাশয়ের পকেটে ফেলিয়া দিল। আচ্ছা, তবে তাই বলিয়া জ্যোতিষী মহাশয় ধীরে ধীরে প্রস্থান করিলেন। বাড়ি গিয়া স্ত্রীকে বলিলেন, গিন্নি, বাঁকিপুর যাতায়াতে দলিল খরচায় 40 টাকা জলে গিয়েছে বলেছিলে, তা যায়নি। সেই 40 টাকা জল থেকে উঠে ফিরে এসেছে, এই নাও। বলিয়া টাকাগুলি স্ত্রীর হস্তে প্রদান করিয়া তামাক সাজিতে বসিলেন। ধূমপান করিতে করিতে তিনি স্ত্রীকে আদ্যপান্ত সমস্ত কথা জানাইতে লাগিলেন। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।